আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় আপনাদেরকে আদা নিয়ে দীর্ঘদিন আদা করে অনেক কথাই বলছি। অনেক ভাইয়ের অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়েছে, যেটা হলো আদাতে আসলে লাল হয়ে যাচ্ছে, পোকামাকড় আক্রমণ হচ্ছে। আমি আপনাদেরকে প্রোক্রেম দিতে বলছিলাম, কিন্তু এক এক সময় এক এক তাপমাত্রায় এক এক ধরনের পোকা মাকড়ের আক্রমণ হয় এবং সেই আক্রমণ থেকে বাঁচার জন্যে আমরা এক এক সময় এক এক ওষুধ ব্যবহার করি। প্রথমে আমরা প্রোক্লেম এবং কার্বোডাজিম গ্রুপের ওষুধ দিছিলাম, যে পাতাগুলো খাওয়ার জন্য আপনারা একটু দেখেন, এগুলো খাইছিল, কিন্তু এগুলা খাইছিল এবং প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয়েছিল। অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে গাছের পাতা লাল বা হলুদ হওয়া বাড়াচ্ছে। এই বছর আসলে গৌড়ি আবহাওয়া আপনারা জানেন, প্রচণ্ড তাপমাত্রা ছিল এবং যে তাপমাত্রা আমাদের আসলে এটা থাকবে অন্যটাদের দেশে না, আমরা একটা ভিডিও করেছি, অনেক তাপমাত্রা ছিল, যেটা আসলে আমাদের আদার জন্য অসহনশীল একটা প্রচণ্ড খরা ছিল। এটার থেকে আমরা বাঁচার জন্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ভাই কচুরিপানা, কেউ খড় আমরা দিতে বলছিলাম। এর মধ্যেও কিছু ক্ষতি হয়েছিল, যে মাটিতে এত পরিমাণ গরম হয়েছিল যে গাছটা, এই গাছগুলা মাটির ভিতরেই কিন্তু আসলে গরম হয়ে যখন হয়েছিল বাইরে। অনেকজনে বলতেছেন জিঙ্ক দিচ্ছি, বোরন, এটা জিঙ্ক বোরনের আসলে ঘাটতি হওয়ার ফসল। এখন একটা গাছ জ্বালাতেই এত সে সার নিচ থেকে বা খাদ্য নিতে পারতেছে না, যে ব্রনের বা জিঙ্কের ঘাটতি হচ্ছে। আমাদের আসলে এটা প্রাকৃতিক আবহাওয়ার কারণে, বা দুটো একটা গাছ আপনারা অনেকে মনে করেন যে মরে গেছে। এই গাছটা যদি একটু লক্ষ্য করেন, আমাদের এই গাছটা অসুস্থ হয়েছিল, এখানে একটা শাখা বাড়াচ্ছে, আবার কিন্তু এখানে একটু যদি দেখেন, এটাও কিন্তু একটা শাখা বাড়াচ্ছে। এই যে নতুন আদা এমন ধরনের গাছ, একটা গাছ যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে আবার আমরা কিন্তু গাছ পাই। এই যে এখানে দেখুন, আমাদের অলরেডি আল্লাহ রহমত এই গাছটা প্রথমে বাইর হয়েছিল, হওয়ার পরে এখানে আবার দুটা শাখা বাড়াইছে। এইভাবে ভাবেই গোটাটা বেড ভরে যাবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আসলে আবহাওয়া সহনশীল না হলে কৃষিকে আসলে টিকে রাখা কঠিন হয়। আমরা এই প্রোক্লেমকে চেস করে শফিক্রম এবং হেপিং দুইটা কীটনাশক এবং সাথে নুইন কার্বোডাজিম গ্রুপের ওষুধ দিচ্ছি, যাতে পচনটাও টিকায় এবং পোকামাকড়ের যে উপদ্রবটা সেটা কিন্তু আমরা এটা দিয়ে ইনশাল্লাহ মুক্ত হয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু দিতে সেই দিনকে বলি না, আমরা যতক্ষণ পর্যন্ত যে কোনো ফসলের রেজাল্ট না পাইছি ততক্ষণ পর্যন্ত আপনাদের সেই কোনো সলিউশন দেই না। কারণ একটা হলো, আমার একটি কথা ওয়ার্ল্ড বিশ্বের সবার কাছে যায়, এটাতে যদি কাজ না হয় তাহলে আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ আমার সহকারীরা অনেকে আছেন, তখন বলবেন যে কাজ হয় না। আমি প্রতিটা টেকনোলজি, প্রতিটা জিনিস এক কথায় শেষ, আমি আগে আমার নিজের মতো করে যদি এটা রেজাল্ট পাই তখন আপনাদের সাথে শেয়ার করি। আর একটা কথা প্রিয় দর্শক, অনেক ভাই অনেকভাবে বলেন, রুবেল ভাই আপনি কিছু তো বেচেন নাতে, আসলে ইউটিউবে কথা বলেন কেন? আসলে প্রিয় দর্শক, আমি টেকনোলজি নিয়ে কাজ করি। আসলে যদি বিজনেস নিয়ে কাজ করতাম, যদি আমি পণ্য বেচা কিনা করতাম, তাহলে আপনারা তখন মনে করবেন যে আসলে রুবেল এগুলো বলে পণ্য বিক্রি করার জন্যে। আমার কয়েক হাজার মেট্রিক টন আদার বাংলাদেশে চাহিদা ছিল, কিন্তু আমি যেটুকু উৎপাদন করছিলাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এইটুকুই বাজারজাত করছিলাম। হ্যাঁ, তার আগেতেই আমি যখন আদার ভিডিও করি তখন এদেশের কিছু ভদ্রলোক আমাকে নিয়ে অনেক আলোচনা করছিলেন যে বীজ বেচার জন্য। আসলে আমি পেঁপে চাষ করছি, আমি তো পেঁপে বেচবই, কিন্তু আপনি কি করবেন, আমাকে নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাগুলো আমাকে ভালো লাগে না বলেই আমি কোনো কিছু আসলে বিক্রির দিকে যাচ্ছি না। আর এদেশের মানুষের যে আসলে ভাবসাব যে ব্যাপার, সেটা হলো সবসময় অন্যকে দোষে। আমি দোষের জন্যে আমার সবচাইতে মামুদপুর ইউনিয়নে বড় ভুসিমালের দোকান ছিল, সার কীটনাশকের দোকান ছিল। শুধু টাকা ছেলে মন খারাপ করে দেখে আমি সব ক্লোজ করে দিছি। আমি আমার উপর এদেশের মানুষ, আপনারা যেন মন ক্ষুণ্ণ না হন, সেগুলার থেকে যত সব ছাড়িয়ে দিয়ে যদি আমাকে চলে যাবা না গায়ে, আমি তাও যাতে রাজি, কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়ে যাতে আমি রাজি নয়। এই জন্যে আমি আসলে এগুলার থেকে কমই দিকে কাজ করি। আমরা এটা সকাল থেকে দেখতেইছেন আমরা পরিশ্রম করি, আমরা পরিশ্রম করতে পারি, যেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যাদের আদাতে পোকার উপদ্রব্য এবং গাছে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে, এগুলা আসলে ছোট গাছের সমস্যা থাকে। এখনও তো আদার শিকড়টা আসলে খাদ্য সঞ্চালন করার মতো হয় না, শুধু একটা গাছ, এটা হোক না, তারপরে পর্যায়ক্রমে যখন শিকড় যাবে ইনশাল্লাহ। এখন ওয়েদারও বৃষ্টি হচ্ছে, মোটামুটি সব জায়গাতেই ওয়েদারও ভালো হচ্ছে। এটাই ছিল সমস্যা। ইনশাল্লাহ আপনারা হিপিং এবং শফিক্রম পার লিটারে, পার ঢলে 16 লিটার পানিতে একটা হিপিংয়ের পাতা আর
পার লিটার পানিতে 1/2 মিলি করে শফিক্রমটা একটা গন্ধনাশক এবং হিপিংটা একটা নর্মাল কোম্পানি, কিন্তু আমার মোটামুটি আমি ছবিটা আপনাদেরকে দেখাবো, হয়তো ওই জায়গাতে আমরা ওষুধগুলা মিন খামারে করছি। আর শফিক্রম সিনজেন্টার আপনারা তো সবাই চিনেন, যারা আমার হিতাকাঙ্ক্ষী, যারা আমার তথ্যে আমার সহযোগিতায় কৃষি করতে চান, তারা এই দুটা ওষুধ বর্তমান যে অবস্থা তাতে আপনারা স্প্রে যদি করেন তাহলে ইনশাল্লাহ এখন এই যে ধান কাটা চলতেছে, ধানে প্রচুর শোষক পোকা আছে এবং এই পোকাগুলো আসলে আদার গাছে আসে আক্রমণ করবে দেখে আমরা অলরেডি কৃষি ফার্মগুলো এই যে দিয়ে আমরা স্প্রিনার সাহায্যেই স্প্রে করলাম, কিন্তু আজকে সময় সংকুলনের কারণে তারপরে কালকে দিলে হয়তো ক্ষতি হতে পারে, আমরা ঢোলের সাহায্যে শুধু যেটাকে বলা হয় যে ফসলটা টিকে থাক, আমরা এমন একটা পর্যায়ে গেছি কৃষি ফার্ম নিয়ে আসলে কোনোটা রিমুভ করতে পারতেছি না, মানে একটা করতে গেলে আর একটা শেষ হয়ে যায়। এই যে মাছের পোনা, মাছ নিয়ে যখন কাজ করতাম অনেকজন আমাকে ভিডিও পর্যন্ত বানাচ্ছেন, আমি বলে মাছের পোনা বেছে খাই, আমি সামনে 12 মাছের পোনা বেশি নেই, এবারও বেশি নেই। আপনারাই করেন দেখে আপনারা কত আবিষ্কারক, 160 টাকার হ্যাচারি বা এই ভিয়েতনামি অরিজিনাল কই দিয়ে আপনি কয়জনক সফল করেন তারপরে আমি দেখবো নি। তো এই যে আদা নিয়ে সারা বাংলাদেশ যে পদ্ধতিতে করছেন আমি কিন্তু ভিন্ন করছি, কারণ আমি ভিন্ন মানুষ, ভিন্নতাই পছন্দ করি এবং ভিন্নভাবে চলার চেষ্টা করি, কথাগুলো আসলে বিভিন্নভাবে আপনাদেরকে বোঝার চেষ্টা করি। আপনারা নিজেরা সচেতন হবেন, অন্যকে দোষার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ফুটপাতের হকারের ওষুধ না কিনেন, হকার আপনাকে ওষুধ বান্ধে দেবে না। যারা আমরা হকারের ওষুধ কিনে আবার যদি হকারকে দোষী, আমি যত কথাই বলি, আপনি এই শফিক্রম আর হিপিং যদি না দেন তাহলে আমার এই কথার কোনো দরকার নাই। আর যারা আমার ইনশাল্লাহ ইজ্জত দেন, যারা আমার তথ্যতে কৃষি করেন এবং করে ইনশাল্লাহ সফল হচ্ছেন, অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করবেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা। আপনারা শফিক্রম এবং হিপিং দিবেন এবং প্রতি সপ্তাহে এই ছত্রাকনাশক হালকা করে, রোগ ধরে নাই পরিমাণে বেশি দেওয়ার দরকার নাই, আপনারা হালকা করে দিবেন যেন রোগ না ধরে। এই বছরটাতে আদা চাষ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে, কারণ আবহাওয়া লেটে গেছে। এতদিন আমাদের সামনেবার আদা কিন্তু প্রচুর পরিমাণ গাছ হয়ে গেছিলো, অলরেডি জ্যৈষ্ঠ মাসের প্রায় 3-4 দিন যাচ্ছে, আমরা আসলে অনেক পিছনে আছি। এই লাইনটা মানে স্প্রে হয় না, এবার অনেক পিছনে আছি। আপনারা সঠিক পরিচর্যার মাধ্যমেই, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমেই এটাকে আমাদেরকে ইনশাল্লাহ করতে হবে। এই বলে শেষ করলাম। আমাদের বেডিং পদ্ধতিতে, নেটিং পদ্ধতিতে আদার গাছগুলো ইনশাল্লাহ প্রিয় দর্শক বা আমার প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা খুবই সুন্দর আছে। প্রতিটা এতে আমাদের এটাই যেন বাংলাদেশের একটা রোল মডেল হয় ইনশাল্লাহ। এই মডেলই যেন বাংলাদেশের বেকারেরা করে তাদের নিজেদের রুজি রেজেক এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এবং এই যে আমাদের মশলা জাতীয় ফসলের যে ঘাটতি, বাহির দেশ থেকে টনকে টন আদা সংগ্রহ করতে হয়, এটা যেন আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিটা বাড়িতেই দেখতেছি। আমার জীবনে আমার দেখে, আমার কাঁঠালপাড়ার গ্রামের জীবনে কেউ কিছু করছে কিনা জানি না, কিন্তু এই বছর বহু জায়গায় আমার সৌভাগ্য হয়েছিল কালকে গ্রামের ভিতর এক জায়গায় যাওয়া। আমি কিন্তু কৃষি ফার্মটা থেকে কোথাও যাই না, কারণ আমার স্বপ্নর জায়গাতে যাইতে হলে আমাকে পরিশ্রম করতে হবে। গল্প করে আমি আমার স্বপ্নের জায়গাতে যাইতে পারবো না। দেখলাম প্রায় বাড়ির এই মানে যেটাকে বলা হয় আগ্নেয়া বা খুলিতে 2-4টা 10টা 20টা করে বস্তা। আমার খুবই ভালো লাগছে যে আমি সারা জীবন বলতাম যে একজন উদ্যোক্তা তৈরি করব, আজকে কাঁঠালপাড়ার গ্রামে ইনশাল্লাহ 10, 20, 50 জন এই আদা চাষ করতেছে, পেঁপা চাষ করতেছে, পেয়ারা করতেছে, লেবু করতেছে। আমার স্বপ্ন আপনার কৃষিটা আপনি করে নিজের চাহিদাটা মেটান। আপনাকে বাণিজ্যিকভাবে করতে হবে, আপনাকে এটা নিয়ে বিজনেস করতে হবে, এটা পরের হিসাব। যারা বেকার আছে তাদের ব্যাপার, কিন্তু আপনি আপনার চাহিদা মেটার জন্য হলেও কৃষি করবেন, কৃষিকে সাপোর্ট দেবেন এবং আমাদেরকে উৎসাহ দেবেন। আমরাই পারি, আমাদেরকেই পারতে হবে কৃষিকে একটা জায়গাতে নিয়ে। কৃষি আমাদের আদি ব্যবসা, এই কৃষি করে আমরা প্রতিষ্ঠিত। সেই ব্যবসা ছাড়ে দাসত্ব ব্যবসা শুরু করছিলাম, ইনশাল্লাহ সেটা থেকে আবার আমাদের উদ্যোক্তারা কৃষিতে আসতেছে। কৃষি হবে এদেশের সর্বোচ্চ একটা শিল্প, যে শিল্প প্রতিটা উদ্যোক্তাই করবে ইনশাল্লাহ। একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ। অনেক শিল্পপতিরাই এই কৃষিতে আসতেছে এবং তারা সবচেয়ে বড় কৃষি করতেছে। আপনারা হয়তো কতটুকু জানেন জানি না, বাংলাদেশের সর্বোচ্চ, ওয়ার্ল্ড বিশ্বের সর্বোচ্চ কৃষি যে বিল গেটস করতেছে, যারা মরুভূমিগুলাকে বনয়ন করার জন্যে, কৃষির আওতায় আনার জন্য চেষ্টা করতেছে। আর আমরা হতভাগা আমাদের কৃষি জমিকে যেখানে গাছ লাগে তুলেই দেখেন আপনি আমাদের গাছগুলাতে কত সুন্দর সুন্দর ফল, কত সুন্দর সুন্দর ফুল আসে। আমরা করি না, কেন করি না? আপনাকে আমাকে করতে হবে আমাদের চাহিদা মেটার জন্যে, আমাদের প্রজন্মের জন্যে, আমাদের দেশের স্বার্থে। তাই অনুরোধ করব
আপনারা কৃষিতে আসেন, কৃষির মধ্যে অনেক আনন্দ, কিন্তু আপনারা কৃষি বুঝেন না, দূর থেকে দেখেন, আসলে কৃষিতে অনেক পরিশ্রম করতেছেন না। আসেন, আমাদের গায়ে রোদ লাগে না, দেখেন আমরা পুড়িয়ে গেছি, তারপরে অনেক আনন্দ লাগে যখন একটা পেঁপে কাউকে তুলে দিতে পারি, যখন এই কৃষি ফার্মের অর্থ মানুষের পাশে খরচ করতে পারি। আমাদের এখানে কিছু অসহায় 10-15 জন আমরা সব সময় এখানে খাওয়া। আজকে সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের কলা আমরা খাইতে পারছি, আমাদের নিজেদের ফসল। আমার জীবনের চাওয়া পাওয়া, আমি যে জিনিসগুলা খনিজ সম্পদ সেগুলা বাদ দিয়ে যেগুলা উৎপাদন হয়, যেটা আমাদের দেশে হয় না, সেটা বাদ দিয়ে সবই আমরা করে আমাদের নিজের চাহিদা তো মেটাবো। এটাই ছিল স্বপ্ন, এটাই ছিল আশঙ্কা, এটাই ছিল আমাদের জীবনের চাওয়া পাওয়া। আল্লাহ পাক কবুল করছে, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই। আদাতে পরিচর্যা করুন, আদা ইনশাল্লাহ আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। ভুল থাকবে, আমরাও 5 বছর ধরে যে ভুল করি নাই, আমাদের যে ভুল হয় না, আমরা হাজার হাজার ভুলের মধ্যে থেকেই আমরা যেটাতে সফল হই। এ আদাতে 5-7 বার স্প্রে করা হয়ে গেছে, কত কি দিছে এগুলা বলিই নাই আপনাদেরকে। হ্যাঁ, প্রোগ্রামটা দিয়ে কিছু উপকার হয়েছিল, সেটার চাইতেও যখন এটা দিয়ে উপকৃত হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।